মা, তুমি তো বলেছিলে ওটা আমার নিজের বাড়ি না, এটা আমার নিজের বাড়ি। তাহলে কেমন নিজের বাড়ি যে আমার এতটুকুও নিজের মনে হয় না? এখানে কোনো কিছুই আমার পছন্দের হয় না, না কেউ ভালোবেসে জানতে চায় যে আমার কি পছন্দ আর কি পছন্দ না। সবাই আমাকে তাদের মতামত দেয়, কেউ আমার মতামত জানতে চায় না। আমি এখানে নিজের ইচ্ছে মতো একটা জিনিসও সরাতে পারি না। প্রতিটা জিনিস তেমনই থাকবে যেমনটা আমার শ্বশুরবাড়ির লোকজন রেখেছেন। তাহলে কেমন করে হতে পারে এটা আমার বাড়ি? হ্যাঁ, শুধু কাজের সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি, তোমাকে এটার খেয়াল রাখতে হবে। এটা তোমার পরিবার, তোমাকেই সবার খেয়াল রাখতে হবে। শুধু এটা ছাড়া কেউ আমার কোনো কিছুতেই মূল্য দেয় না। তাহলে মা, তুমি মিথ্যে কেন বলেছিলে? আর যদি ওটা আমার বাড়ি ছিল না, তাহলে তুমি কেন কোনোদিন আমাকে ছেড়ে যেতে বলনি? আর এখানে একটু ঝগড়া হলেই আমাকে বলা হয় এই বাড়ি ছেড়ে চলে যাও। ও বাড়িতে তো তোমরা আমার প্রত্যেকটা ছোট বড় ভুল ক্ষমা করে দিতে। এখানে তো আমার প্রত্যেকটা ছোট ছোট কথায় ভুল বের করা হয়। এখন তো আমার নিজেরই মনে হচ্ছে যে আমি কিছুই করতে পারি না, আমি কোনো কিছুর লায়েক নই। মা, তুমি তো আমার সাথে প্রতিটা কথাই শেয়ার করতে। এখানে তো আমার থেকে প্রতিটা কথা লুকানো হয়। সবাই মিলে যখন কথা বলে, আমি পৌঁছালেই মনে হয় সবাই শান্ত হয়ে যায়, মনে হয় আমার থেকে কিছু লুকানো হচ্ছে। এমনটা কেন? মা, এটা যদি নিজের বাড়ি, তাহলে আমি পরের বাড়িতে সুখে ছিলাম। মেয়েদের দুঃখটা অনেক গভীর হয়। বাপের বাড়িতে থেকেও পরের হয়। শ্বশুর বাড়িতে অন্যের বাড়ি থেকে আসা আপন নয়। পুরুষ হওয়া কঠিন হয়, কিন্তু স্ত্রী হওয়া অস্তিত্বতার লড়াই হয়। দেখতে গেলে আমাদের মেয়েদের দুটো বাড়ি, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি। আসলে এ দুটা বাড়ির মধ্যে কোনোটাও কি আমাদের বাড়ি না। যেমন শ্বশুর বাড়িতে নিজের ইচ্ছে মতো ভালো কিছু করা তো দূরের কথা, ভুলটাও যদি ভুল করে করো, তাহলে সাথে সাথেই শ্বশুরবাড়ির লোকজন বুঝিয়ে দেয় যে এটা তোমার বাপের বাড়ি না, যে মনোমতো করবে। আর যদি করবেই, তাহলে চলে যাও তোমার বাপের বাড়ি। আর বাপের বাড়ি থেকে সেই একই উত্তর চলে আসছে যুগ যুগ ধরে, যেভাবেই থাকো ওখানেই থাকো। কারণ বিয়ের পর একটা মেয়ের আসল বাড়ি হলো শ্বশুর বাড়ি। আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে আসলেও কি এটা আমাদের বাড়ি। তাই কোনোদিন টাকা উপার্জন করতে পারলে আগে একটা নিজের বাড়ি বানাবো। প্রতিটা স্বামীকে বলতে চাই যে একটা মেয়ে তার সর্বস্ব ছেড়ে, তার ঘর বাড়ি, বাবা মা, এমনকি তার পরিচয় সব ছেড়ে তোমার সাথে সংসার করতে আসে। তাকে কখনো পরের বাড়ির মেয়ে বা পর বলে কষ্ট দিও না। আমরা মেয়েরা পাখি, কিন্তু আমাদের ডানা নেই, তাই উড়তে পারি না। বলার তো আছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি, কিন্তু নিজের কোনো বাড়ি নেই আমাদের। বাবা মা বলে মেয়েরা তো পরের বাড়ি যাবে, পরের। আর শ্বশুর শাশুড়ি বলে বৌমা তো পরের বাড়ি থেকে এসেছে, পরের মেয়ে। এখন আপনারাই বলুন তো, ভগবান কি আমাদের মেয়েদের জন্য কোনো বাড়ি বানিয়েছেন? কোনো কিছু তো বলা হয়নি বন্ধুরা, বুঝতেই পারলে কি করলাম না করলাম। তো এখন হচ্ছে দিন শেষে চা করছি, যারা কাজ করতে এসেছিল মিস্ত্রি কাকু ওরা, তাদের জন্য, আর হচ্ছে আমার শ্বশুর বাবার জন্য। শান্তনেই মেখে গেছিলো টিউশন পৌঁছাতে, তো আমি ভাবছি আসতে হয়তো একটু লেট হবে, কিন্তু চা করেও দিলাম, বাস সাথে সাথে ও চলে এলো, বলছে আমার জন্য চা নেই, আবার ওর জন্য চা করলাম। তো যাকগে, এখন হচ্ছে কি বলতো, ওকে চাটা করে দিয়ে সেই সকালের ড্রেসটা মানে শাড়িটা আবার পরে তারপরে হচ্ছে ধুলোবালি এগুলো ঝাড়ু করব। এত ধুলো মানে কি বলবো। আর টিনের আয়রনগুলো বিশেষ করে এগুলো পড়ছে, যে দেখতেই পাচ্ছ কালো কালো বোঝা যাচ্ছে।
তো তার জন্য হচ্ছে শাড়িটাই পরে নিলাম, ভাবছি একবারে স্নানটা সেরে নিব, তাহলে পুজোটাও হয়ে যাবে একবারই। আর আমাদের ঝাড়ুগুলো বন্ধুরা এত মানে কিছুদিন আগেই তো ঝাড়ুটা নিয়ে আসা হলো, কিন্তু আবার দেখো ছোট্ট হয়ে পড়েছে। কেন বলো তো? যেহেতু উঠোনটা আমাদের পাকা, তার জন্য আর এত খড়খড়া যে ঝাড়ু করতে করতে ঝাড়ুটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় আর কি, কাঠিগুলো, তার জন্য খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়। আর অনেক বন্ধু আমার কমেন্ট করো যে আমার বাড়ি কোথায় দিদি, তোমার বাড়ি কোথায় দিদি, তোমার বাড়ি কোথায়। তো অনেকের এই কমেন্টটা, তার জন্য আরও একবার বলে দিচ্ছি যে আমার বাড়ি হলো শিলিগুড়ি শহর। অনেকেই নাম জানো বন্ধুরা। তো সেই শিলিগুড়ি শহরের ছোট্ট একটা গ্রাম আমাদের। তো আমি বলি বারবার 150 জনের মতোই জনসংখ্যা আমাদের গ্রামে, ছোট্ট একটা গ্রাম পাথুরিয়া। যদিও কালকে ধোয়া লাগবে, তবুও আজকে আরও একবার ধুয়ে নিচ্ছি, যেহেতু আমাদের হাঁটাচলা করতে লাগবে। দেখতেই পাচ্ছ জলটা কত কালো বেরোচ্ছে, তাই না? বললাম না, টিনের আয়রনগুলো এত পড়েছে আর এত ধুলো পড়েছে। আর কাজ যদিও হয়নি, অর্ধেকটাও হয়নি, অর্ধেকের একটু বেশি বা কম এমনটাই হয়েছে। তো এই কোনায় বাকি আছে অল্প, রান্নাঘরের এদিকে, আর এদিকে বাকি বারান্দাটা তো আছেই আর কি। তো কালকে হবে সমস্ত কাজ। আর যেহেতু ওয়েদারটা এখন ঠিকই আছে, তার জন্য তেমন কোনো সমস্যা হবে না। আর যদি হঠাৎ বৃষ্টি চলে আসে তাহলে তো গেল, সব কিছুই ভিজে যাবে। আর আমি তেমন রান্নাঘরে আজকে কোনো কিছুই তাই নিয়ে আসলাম না, যেমনটা রেখেছি আমার জায়ের ঘরে ওভাবেই আছে। 2 দিন যাযাবরের মতোই কাটাই, তাই না? তারপরে যখন ঠিক হয়ে যাবে নিয়ে আসবো। তো স্নান করে নিলাম বন্ধুরা। আর হচ্ছে শাড়িটা দেখো, এত শুষ্ক আবহাওয়া, এত গরম দিয়েছে যে শাড়িটা আমার সন্ধ্যার আগেই মনে হয় শুকিয়ে গেল, এত তাড়াতাড়ি আর কি। তো আজকে ছিল হাটবার, এই যে শান হাট করে নিয়ে এসেছে। তো এগুলো গুছিয়ে গাছিয়ে সেই একই কাজ, প্রতিদিন উঠো, রান্না করো, বাচ্চাদের খাবার, ঘর পরিষ্কার করো, কাপড় কাচো, স্কুলে পাঠাও, প্রতিদিনের সেই কাজ। সত্যি কথা বলতে কখনো কখনো বোর হয়ে যাই। তোমরা হও কি না অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তারপর হচ্ছে সন্ধ্যাবেলা পুজো দিয়ে যে বর আমার, ও নিজেই মাছগুলো ধুয়ে দিল, আমি আর কাটিনি, আর পুজো দিচ্ছিলাম। আর এদিকে দেখো এই যে যতটা টিন লাগানো হয়নি সেটা শেয়ার করলাম। আর এইখানে দেখো, এই যে কোনায় দেখতে পাচ্ছ, এখানে টিনটা ভুল করে কেটে দিয়েছে। তো এখন কি করা যাবে বলো? ওখানে নাকি কি বলে একটা বললো পড়বে, কিন্তু তাও কি কাটার ওটা প্রয়োজন ছিল না, ভুল করে মিস্ত্রি মশাইও কেটে দিয়েছেন। তো কি করবো, আর করার কিছুই নেই। তো যাকে এদিকে মাছ ভেজে নিচ্ছি, আর ওদিকে উনুনে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর কি রান্না করব তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে বরবটিগুলো কেটে নিয়েছি, বরবটি আলু দিয়ে বাটা মাছ দিয়ে একসাথেই ঝোল করে নিব। অনেক বন্ধু আছো আমার, যারা তোমরা আমার ব্লগগুলো আর একটু বড় করতে বলছো, বলো দিদি আর একটু বড় ব্লগ করো। তার জন্য দেখো আজকের ব্লগটা অনেকটাই বড় হয়েছে। তো এত দূর পর্যন্ত যারা আমার পাশে আছো বন্ধুরা, তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। আর এদিকে রান্নাও কমপ্লিট, ছেলের জন্য ডিম সেদ্ধ, মেয়ের জন্য ডিম অমলেট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।